যে সংবহনটা রয়েছে সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, কারণ এটা আমাদের 3 অধ্যায়ের রিলেটেড পড়া ছিল। আজকে মূলত আমরা বাকি যে 3টা আছে, অর্থাৎ করোনারি, একটা হচ্ছে সিস্টেমিক, আর একটা হচ্ছে পালমোনারি, এই 3টা সংবহন আমরা আজকে পড়ে ফেলবো। ঠিক আছে? এবং সুবিধা হলো যে আমরা 3টাকেই একসাথেই পড়ে ফেলতে পারি, এটা আমাদের জন্য সুবিধা। এবং এর পাশাপাশি তারপরে আমরা বিভিন্ন হার্ড সাউন্ডগুলোও ক্লিয়ার করে ফেলব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার স্টার্ট করি। আজকে চ্যাপ্টারটা আমাদের জন্য, চ্যাপ্টারের আজকে যতটুকু পড়বো এটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব যে যাতে আমরা এটাকে বুঝেই মনে রাখতে পারি, এবং এটা বুঝে পড়াটা খুবই জরুরি, কারণ এখান থেকে বোথ ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই কিন্তু আমাদের পরীক্ষা আসবে। তাহলে এখন আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, বা হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনটা কিভাবে হচ্ছে, এবং এখান থেকে আমাদের সিস্টেমিক সংবহন, আমাদের পালমোনারি সংবহন, আর একটা হচ্ছে করোনারি সংবহন, এই 3টা আমরা এখান থেকে ঠিক করে ফেলব। তাহলে কার্ডিয়াক সাইকেলে আমরা পড়ার সুবিধার জন্য আমি এখন যেটা আঁকাচ্ছি, ধরে নাও এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকে কয়টা? 4টা। তাহলে এটা আমাদের হৃৎপিণ্ড, যার প্রকোষ্ঠ আছে হচ্ছে 4টা। এই যে 1 2 3 4। ওপরের 2টাকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম। তাহলে অলিন্দ বা অ্যাট্রিয়াম। আর নিচের 2টাকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল। আচ্ছা, তাহলে উপরের 2টা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম, নিচের 2টা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2টা অলিন্দ, এটা একটা অলিন্দ, এটা একটা অলিন্দ। তো এটা যেহেতু রাইট সাইডে আছে তাহলে এটা রাইট অ্যাট্রিয়াম, এটা যেহেতু লেফট সাইডে আছে সুতরাং এটা লেফট অ্যাট্রিয়াম। অনুরূপভাবে রাইট ভেন্ট্রিকল আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে 2টা রাইট লেফট অ্যাট্রিয়াম, 2টা রাইট লেফট ভেন্ট্রিকল, টোটাল 4টা প্রকোষ্ঠ। তাহলে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টা, এটা আমরা এখান থেকে দেখলাম। এখন দেখো 2টা অলিন্দের মাঝে যে পর্দাটা দেখছি, 2টা অলিন্দের মাঝে যে পর্দাটা দেখছি এটার নাম হচ্ছে আন্ত অলিন্দ পর্দা। আচ্ছা, আন্ত কেন বলছি? কারণ 2-এর মধ্যে, তাই যখনই আমরা কোনো কিছু 2-এর মধ্যে বোঝাতে চাই তখন আমরা কি বলি? আন্ত বলি। তাহলে 2টা অলিন্দের মাঝে যে পর্দা সেটাকে আমরা বলছি হচ্ছে আন্ত অলিন্দ পর্দা। তাহলে অনুরূপভাবে 2টা নিলয়ের মাঝে যে পর্দা হবে সেটাকে আমরা কি বলবো? আন্ত নিলয় পর্দা। আন্ত নিলয় পর্দা। ইংলিশে বলতাম ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, আর এটাকে তাহলে কি বলতাম? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। আমি আবার বলছি, 2টা অলিন্দের মাঝে যে 2টা অলিন্দ বা অ্যাট্রিয়ামের মাঝে যে পর্দা সেটাকে বলে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। 2টা নিলয়ের মাঝে যে পর্দা সেটাকে আমরা বলছি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই তো। এখন আমাদের সার্কুলেশনটা পড়তে যাওয়ার আগে 2টা কথা তোমাদের মাথার ভেতরে রাখতে হবে। একটা হচ্ছে যে তোমাদেরকে মনে রাখতে হবে যে যারা হৃৎপিণ্ড থেকে বের হয় বা বের হবে তারা হচ্ছে ধমনী। আমি আবারও বলছি, যারা হৃৎপিণ্ড থেকে কি হবে? বের হবে, তারা হচ্ছে ধমনী হবে। এটা মাথায় আগে ঢুকাই নিতে হবে। যারা হৃৎপিণ্ড থেকে বের হবে মানে আউট, ঠিক আছে, তারা হচ্ছে ধমনী। আর যারা হৃৎপিণ্ডে প্রবেশ করবে অর্থাৎ ইন করবে তারা হচ্ছে শিরা। তাহলে এই কথাটা তোমরা খাতায় আলাদা করে লিখে রাখবা অন্য জায়গায়, যে যারা হৃৎপিণ্ডে প্রবেশ করবে অর্থাৎ ইন করবে তারা হচ্ছে ভেইন বা শিরা, আর যারা বের হবে, ঠিক আছে, যারা বের হবে তারা হচ্ছে ধমনী। তো আমরা জানি ধমনী সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ব্যতিক্রম আমাদের 9-10 থেকে আমরা পড়ে আসছি, ইন্টারও আমরা পড়েছি, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, এরা উল্টা কাজ করে। কিভাবে করে সেটা আমরা এখনই দেখতে পাবো। তাহলে তার আগে তোমাদেরা মাথার মধ্যে এইটা সূত্রের মতো মনে রাখো যে যারা হৃৎপিণ্ড থেকে বের হবে তারা হবে ধমনী, আর যারা হৃৎপিণ্ডে প্রবেশ করবে তারা হবে শিরা। ঠিক আছে?
তো ধমনী সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম আছে। দুটার ক্ষেত্রে কি নাম বললাম? ফুসফুসীয় ধমনী আর একটা হচ্ছে ফুসফুসীয় শিরা। ওকে, এখন দেখো আমরা এগুলো যেহেতু লেখা হয়েছে আমি এগুলো একটু মিশাই দিলাম। এই যে হৃৎপিণ্ড, এটা কিন্তু একটা অঙ্গ, তাহলে এই অঙ্গের নিজস্ব রক্ত সাপ্লাই রয়েছে, অর্থাৎ এই হৃৎপিণ্ডের যে কোষগুলা, সে কোষগুলোও কিন্তু কিনবে, পুষ্টি নিবে, অক্সিজেন নিবে, কিসের মাধ্যমে? ধমনী রক্তের মাধ্যমে। তাহলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী যে ধমনী, সে ধমনীর নাম হচ্ছে করোনারি ধমনী। করোনারি ধমনী। করোনারি ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করা। হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে কে? করোনারি ধমনী। তাহলে হৃৎপিণ্ডে যদি বলে নিজস্ব ধমনী, অথবা যদি বলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে কোন ধমনী, তাহলে কি হবে অ্যান্সার? করোনারি ধমনী। যদি বলে, এখন দেখো যে আমরা জানি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীর মাধ্যমে কোষের কাছে গেল, পরে আবার কোষ যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, কোষ যখন কোষের জন্য গ্রহণযোগ্য নয় বা কোষের জন্য যেগুলো আর কি উপকারী না, সেগুলো যখন কোষ থেকে বের করে দিবে, তখন সেগুলো কার কাছে দিবে? শিরার রক্তে দিবে। তার মানে কি, যে হৃৎপিণ্ডের নিজস্ব কি থাকতে হবে? শিরাও থাকতে হবে। প্রত্যেকটা অঙ্গেরই যেমন একটা নিজস্ব ধমনী থাকতে হবে, তেমনি শিরাও থাকতে হবে। তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে সেই শিরার নাম হচ্ছে করোনারি সাইনাস। শিরাটার নাম হচ্ছে করোনারি সাইনাস। আচ্ছা, তাহলে একটা হচ্ছে করোনারি ধমনী আর একটা হচ্ছে করোনারি সাইনাস। তাহলে করোনারি ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ডে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করা। করোনারি সাইনাসের কাজ হচ্ছে এই যে হৃৎপিণ্ড অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিলেও তারপরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করলো, ফলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা যেই শিরার মাধ্যমে আবার ব্যাক করবে, সেটা কার মাধ্যমে? করোনারি সাইনাসের মাধ্যমে। এই তো, তাহলে এইটুকু আমাদের সার্কুলেশন পড়ার আগে এইটুকু খেয়াল রাখতে হবে। এখন দেখো, এইটা হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দ। এটা হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। তো আমাদের বডির আপার হাফের যত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর লোয়ার হাফের যত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই সবটুকুই আসবে, এসে ওপেন হবে হৃৎপিণ্ডের কোথায়? ডান অলিন্দে। এমনকি হৃৎপিণ্ডের যে নিজস্ব শিরাটার কথা বললাম অর্থাৎ করোনারি সাইনাস, এই করোনারি সাইনাসটাও এসে ওপেন হবে কোথায়? ডান অলিন্দে। তার মানে মোটের ওপরে আমি যদি বলি যে আমাদের যেটা রাইট অ্যাট্রিয়াম, এখানে লিখলাম রাইট অ্যাট্রিয়াম, এখানে বডির আপার হাফের যত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেটাও আসবে, লোয়ার হাফের যত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেটাও আসবে, এমনকি করোনারি সাইনাসটাও এখানে ওপেন হবে। তো আমাদের বডির আপার হাফের যত অবিশুদ্ধ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটা আসে যে শিরার মাধ্যমে, সেটাকে বলা হয় সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা। এই যে এসভিসিতে লিখেছি সুপিরিয়র ভেনা ক্যাভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা বাংলায়। লোয়ার হাফের যত অবিশুদ্ধ রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এখানে তাহলে আসলো কী ধরনের রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তো লোয়ার হাফের যত অবিশুদ্ধ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটাও ডান অলিন্দে যাবে কিসের মাধ্যমে? ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে গেল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো কোথায়? ডান অলিন্দে। ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো কোথায়? ডান অলিন্দে। এবং হৃৎপিণ্ডের যেটা নিজস্ব শিরা যাকে বলেছিলাম করোনারি সাইনাস, সেই করোনারি সাইনাসটাও এসে ওপেন হলো কোথায়? ডান অলিন্দে। তাহলে মোটের ওপরে ডান অলিন্দে আমাদের উন্মুক্ত হইল সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, আর একটা হচ্ছে করোনারি সাইনাস। সিএস লিখে রাখলাম করোনারি সাইনাস। তাহলে টোটাল কয়টা? 3টা শিরা। ডান অলিন্দে টোটাল 3টা শিরা, যার মধ্যে দুটাই হচ্ছে কি? মহাশিরা। সুপিরিয়র ইনফিরিয়র এই দুটাই হচ্ছে কি? মহাশিরা। ওকে, এদের যে কাজটা ছিল সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাকে হৃৎপিণ্ডের ডান অলিন্দে নিয়ে আসা। এখন এই যে ডান অলিন্দে নিয়ে আসলো, তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন বলছি ওপর থেকে রক্ত নিচে আসছে, তো গ্র্যাভিটির কারণে কিন্তু ওপর থেকে জিনিস সবসময় কোন দিকে যায়? নিচের দিকেই যায়।
ঠিক আছে, কিন্তু যখন নিচ থেকে ওপরের দিকে যাবে, অর্থাৎ ইনফিরিয়র ভেনা কাভা থেকে রক্ত যখন ডানোলিন্দে যাবে, অবশ্যই সেই রক্তটাকে আমাদের কি করতে হবে, পাম্প করে পাঠাতে হবে, অর্থাৎ চাপ দিয়ে পাঠাতে হবে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ওপরের দিকে যাচ্ছে, গিয়ে ডানোলিন্দে গেল, উচ্চ চাপেই গেল। চাপ যখন ধরো কমে আসবে, তখন তো সেটা আবার ব্যাক করার কথা, তাই না? যদি আমরা তাকে চাপ দিয়ে উপরে পাঠাই, যখন চাপ কমে আসবে, তাহলে তো আবার ডানোলিন্দু থেকে রক্ত কিন্তু ইনফিরিয়র ভেনা কাভাতে চলে আসার কথা, কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডানোলিন্দে রক্তে যেতে পারে, কিন্তু আসতে পারে না। ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডানোলিন্দে রক্তেও যাবে, কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ এখানে একটা কপাটিকা থাকবে। এই কপাটিকাকে আমরা বলছি ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। দেখো, ইউস্টেশিয়ান বানানের প্রথম অক্ষর কিন্তু এই হ্রস্ব ই। ইউস্টেশিয়ান বানানের প্রথম অক্ষর হচ্ছে হ্রস্ব ই। ইনফিরিয়র ভেনা কাভা এর বানানেও প্রথম অক্ষর হচ্ছে হ্রস্ব ই। মনে রাখার বুদ্ধি হচ্ছে এটাই, হ্রস্ব ই দিয়ে মনে রাখতে হয়, তাহলে মনে থাকে। তোমার অনেক সময় নাম মনে না থাকলেও তুমি দেখা গেল অপশনে খুঁজলে যে হ্রস্ব ই দিয়ে নাম কোনটা আছে, সেটা আমরা অ্যান্সার করে দিই। তখন কিন্তু তোমার দেখা গেল সঠিকভাবে না পারলেও তোমার কিন্তু নম্বর পেয়ে যাবো আমরা। তাহলে ওই জন্য মনে রাখার কৌশলগুলো কিন্তু আমাদেরকে শিখে রাখা উচিত। তো যেটা বলছিলাম যে ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডানোলিন্দে রক্ত শুধু যাবে, আসতে পারবে না, কারণ এখানে একমুখী দরজা বা কপাটিকা রয়েছে বা ভালভ রয়েছে। সে ভালভের নাম কি? ইউস্টেশিয়ান ভালভ। তাহলে ইউস্টেশিয়ান ভালভ কোথায় থাকে? ইনফিরিয়র ভেনা কাভা ডানোলিন্দের মাঝে থাকে। ইনফিরিয়র ভেনা কাভা ডানোলিন্দো এর মাঝে থাকে ইউস্টেশিয়ান ভালভ বা ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, তাহলে সুপিরিয়র ভেনা কাভাতে কোনো কপাটিকা থাকছে না, ইনফিরিয়রে থাকছে। এই যে ইনফিরিয়রে থাকছে, ঠিক আছে। এবং এটা মনে রাখার বুদ্ধি বললাম, হ্রস্ব ই। এবার এই যে করোনারি সাইনাসটাও কোথাও উন্মুক্ত হবে? ডানোলিন্দো উন্মুক্ত হবে। তো করোনারি সাইনাস যখন ডানোলিন্দো ওপেন হচ্ছে বা ডানোলিন্দো উন্মুক্ত হচ্ছে, তখন করোনারি সাইনাস এবং ডানোলিন্দো এর মাঝেও একটা কপাটিকা থাকে। করোনারি সাইনাস এবং ডানোলিন্দো এর মাঝেও একটা কপাটিকা থাকে, যাকে বলা হয় থিবেশিয়ান কপাটিকা। এই কপাটিকা কি করোনারি সাইনাস এবং কি বললাম, ডানোলিন্দো, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম আর করোনারি সাইনাস এর মাঝে যে কপাটিকা, সেটাকে আমরা বলছি থিবেশিয়ান কপাটিকা। থিবেশিয়ান বা করোনারি ভালভ। আমাদের আজমল স্যারের বইয়ে লেখা আছে করোনারি কপাটিকা বা করোনারি ভালভ, ঠিক আছে। তাহলে যদি বলা হয় ডানোলিন্দো এবং করোনারি সাইনাস এর মাঝে যে কপাটিকা থাকে, তাকে কি বলা হয়? থিবেশিয়ান কপাটিকা বলা হয়, ঠিক আছে। এবং এটা আর একটা নাম হচ্ছে করোনারি কপাটিকা, এই তো, বা করোনারি ভালভ। তাহলে মোটের উপরে আমরা যেটা শিখলাম, এই তিনটা শিরা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো কোথায়? ডানোলিন্দে। ডানোলিন্দো থেকে রক্ত এবার যাবে কোথায়? ডান নিলয়ে যাবে। ডানোলিন্দো থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে হচ্ছে ডান নিলয়ে যাবে। কিভাবে যাবে? এখানে একটা চাপ লাগবে অবশ্যই, যে চাপটা তৈরি হওয়ার পর এই দুই চেম্বারের মাঝে যে কপাটিকা রয়েছে, সে কপাটিকাটা খুলে যাবে। তাহলে ডানোলিন্দো ডান নিলয়ের মাঝেও কপাটিকা রয়েছে, ধরে নিলাম এটা সেই কপাটিকা। ডানোলিন্দো এবং ডান্ডেলের মাঝে যে কপাটিকা, সেটা হচ্ছে এই হলো সেই কপাটিকা। এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, টিভিসি লিখে রাখলাম সংক্ষেপে, ট্রাইকাসপিড ভালভ, অর্থাৎ তিনটা কাফস বা পর্দা থাকে, এই কারণে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। আচ্ছা, তাহলে ডানোলিন্দো থেকে রক্ত চলে আসলো ডান নিলয়ে, মাঝে যে কপাটিকা ছিল ট্রাইকাসপিড ভালভ, সেটা উন্মুক্ত বা ওপেন হয়েছে, তাই রক্তটা আসতে পারছে। তাহলে রক্ত এখন আছে কোথায়? ডান নিলয় এর মধ্যে আছে, ডান নিলয়ের মধ্যে আছে। এখন দেখো, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তোমাকে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমাদের হৃৎপিণ্ডে রক্ত কেন আসে। আমাদের হৃৎপিণ্ডে রক্ত আসে অ্যাকচুয়ালি কেন? কারণ হৃৎপিণ্ড থেকে আমাদের ফুসফুসের কানেকশন রয়েছে। আমাদের হৃৎপিণ্ডে যে রক্তটা আসলো, সে রক্ত কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। সুতরাং সেখান থেকে আমাদের কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে এবং সেখানে অক্সিজেন আনতে হবে। তো অক্সিজেন তো আর হৃৎপিণ্ডের ভেতরে পাবো না, সুতরাং হৃৎপিণ্ডের এই রক্তটা যাবে কোথায়? ফুসফুসে যাবে, কারণ ফুসফুস হচ্ছে অক্সিজেনের কি আধার, সেখানে অক্সিজেন রয়েছে।
তো ফুসফুসের সেই অক্সিজেনটা আমরা ব্লাডে নিয়ে আসবো, ব্লাডের সেই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে আমরা কোথায় নিয়ে আসবো? ফুসফুসের অ্যালভিওলাসে নিয়ে আসবো। তারপরে কি ঘটনা ঘটবে? পুনরায় ওই রক্তটাকে আমরা আবার হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসবো। কেন ফিরিয়ে নিয়ে আসবো? কারণ সারা দেহে যদি আমরা রক্তটাকে পাঠাতে চাই তাহলে অবশ্যই একটা সুনির্দিষ্ট প্রেশার কিন্তু আমাদের প্রয়োজন, অর্থাৎ একটা চাপ প্রয়োজন, যেই চাপে একদম কি প্রত্যেকটা কোষ পর্যন্ত কি রক্তটা পৌঁছায় যেতে পারে। তো আমাদের এইটা যে ডান অলিন্দ, এই ডান অলিন্দ, সরি এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে কি ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল। এই রাইট ভেন্ট্রিকল থেকে এখন আমাদের রক্তটা যাবে হচ্ছে যেখানে, সেটাও আমরা বলছি হচ্ছে ফুসফুস। আচ্ছা, এখন তোমরা অ্যান্সার করবা আমি যখন বলবো যে এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, সরি ডান নিলয় থেকে রক্তটা যাবে কোথায়? ফুসফুসে যাবে। তা আমাদের ফুসফুস যেহেতু দুইটা, দেখো এখান থেকে আমি দুইটা নালী বের করেছি। তো এই নালীটা শিরা হবে না ধমনী হবে, এটার উত্তর কিন্তু আমি তোমাদেরকে আগেই দিয়ে ফেলেছি। আমি তোমাদেরকে আগেই ওই জন্য বলে রেখেছি যারা হৃৎপিণ্ড থেকে বের হবে তারা কিন্তু ধমনী হবে, তাহলে নিঃসন্দেহে এরা ধমনী। তাহলে যেহেতু তারা ফুসফুসে যাচ্ছে, সুতরাং এই ধমনীকে আমরা ডাকছি হচ্ছে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি। যদি পরীক্ষায় আসে পালমোনারি আর্টারি, তো সংখ্যায় হচ্ছে দুইটা, ঠিক আছে। এটা উৎপত্তি হইল কোথা থেকে? পালমোনারি ট্রাঙ্ক থেকে, অর্থাৎ শুরুতে যখন বের হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক নামে বের হচ্ছে, তারপরে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, পালমোনারি আর্টারি হলো। তো পালমোনারি আর্টারি একটা রাইট একটা লেফট, রাইটটা যাচ্ছে রাইট লাঙে, লেফটটা যাচ্ছে হচ্ছে লেফট লাঙে। এই তো এখন তারা ফুসফুসে গেল। আমি আগেই তোমাদেরকে বলেছি যে ফুসফুসে কি রয়েছে? অক্সিজেন রয়েছে। আর এইখানে যে রক্তটা গেল দেখো, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে গেল, কারণ ডান অলিন্দে বা ডান নিলয়ে এখানে তো কোনো অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকার কথা না, কারণ আমরা দেখতেই পেলাম ডান অলিন্দে রক্ত আসলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেই রক্তটাই আবার ডান অলিন্দ থেকে কোথায় আসলো? ডান নিলয়ে আসলো। সেই রক্তটা এখন যাচ্ছে কোথায়? ফুসফুসে, অর্থাৎ রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যখন ফুসফুসে গেল, তখন ফুসফুসের অ্যালভিওলাসে পাশ দিয়ে যাবে। ফুসফুসের অ্যালভিওলাসের পাশ দিয়ে আমরা শিখব 5 অধ্যায় পড়ার সময় যে কৌশিক জালিকা যায়। তো কৌশিক জালিকা রক্তগুলো পেল কার কাছ থেকে? এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। তাহলে দেখো এখানে ফুসফুসীয় ধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করলো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করলো, এটা আমরা এখানে প্রমাণ পেলাম। এবং এই রক্তটা যখন অ্যালভিওলাসের পাশ দিয়ে গেল, অ্যালভিওলাস থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন চলে আসলো রক্তে, রক্তের কার্বন ডাইঅক্সাইড চলে গেল হচ্ছে অ্যালভিওলাসে। যখন এই ঘটনাটা ঘটে গেল, অর্থাৎ কি আমাদের রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেল, এই অক্সিজেন সমৃদ্ধ রক্তকে আবার আমরা ফিরাই নিয়ে আসবো কোথায় বলেছিলাম? হৃৎপিণ্ডে। তাহলে আবার দেখো সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তকে আমরা ফিরাই নিয়ে আসছি। এবার কালো কালি, অক্সিজেন সমৃদ্ধটাকে আমি চিহ্নিত করেছি কালো কালি দিয়ে। তাহলে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেটা কালো কালি দিয়ে লিখলাম, সেটা আসলো ফুসফুস থেকে আমাদের বাম অলিন্দে, তার মানে বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে। বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে কোথা থেকে? আসে ফুসফুস থেকে আসে। কোন ফুসফুস থেকে আসে? দুই ফুসফুস থেকে আসে, অর্থাৎ ডান থেকেও আসে বাম থেকেও আসে। টোটাল কয়টা আসে? কয়টা শিরা আসে? এখানে শিরা বলতে হবে, কারণ আমি আগেই বলেছি হৃৎপিণ্ডে যারা প্রবেশ করবে তারা শিরা। আমার প্রথম কথাটা তোমাদের মাথায় থাকতে হবে, হৃৎপিণ্ডে যারা প্রবেশ করবে তারা শিরা, যারা বের হবে তারা ধমনী। তাহলে এই যে এই পার থেকে দুইটা শিরা, এই পার থেকে দুইটা শিরা, টোটাল 4টা পালমোনারি শিরা আমাদের বাম অলিন্দে প্রবেশ করলো। টোটাল 4টা পালমোনারি শিরা আমাদের বাম অলিন্দে প্রবেশ করলো। কি ধরনের রক্ত নিয়ে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে। তাহলে এটাই তার প্রমাণ যে সে শিরা হওয়ার পরেও কিন্তু কি ধরনের রক্ত পরিবহন করলো? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করলো, এবং তার নাম কি? ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন। তো 4টা পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা যেটা ওপেন হয় হচ্ছে আমাদের বাম অলিন্দে। এখন দেখো এই বাম অলিন্দ থেকে রক্ত যাবে হচ্ছে বাম নিলয়ে। বাম অলিন্দ থেকে রক্ত যাবে কোথায়? বাম নিলয়ে। মাঝেও একটা কপাটিকা থাকবে, এর নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয় বাইকাস্পিড, মিল আছে নামের সাথে, বা বাম অলিন্দ বাম নিলয় বাইকাস্পিড, যার আরেক নাম হচ্ছে মাইট্রাল ভাল্ভ বা মাইট্রাল কপাটিকা, একই কথা, ঠিক আছে। তাহলে বাইকাস্পিড হচ্ছে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে
এর মাঝে যে কপাটিকাটা রয়েছে সেটাকে আমরা বলছি বাইকাসপিড বা মাইট্রাল ভাল্ব। ঠিক আছে, বাইকাসপিড বা মাইট্রাল ভাল্ব। তাহলে এইবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসলো বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয়। এবার এই বাম নিলয় থেকে চলে যাবে হচ্ছে সারা দেহে, বাম নিলয় থেকে চলে যাবে হচ্ছে সারা দেহে, যার মাধ্যমে যাবে বা বের হবে তার নাম হচ্ছে অ্যাওর্টা। এর নাম হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টার বাংলা হচ্ছে মহাধমনী, অ্যাওর্টা বা মহাধমনী। তাহলে দেখো দুই নিলয়, এটা হচ্ছে ডান নিলয়, এখান থেকে বের হয় পালমোনারি ট্রাঙ্ক, আর এইখান থেকে বের হলে হচ্ছে অ্যাওর্টা। এ নিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এ নিয়ে গেল অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে। এই তো, তাহলে এতক্ষণ পর্যন্ত যা তোমরা শিখলা বা যা শুনলা এর মধ্যে কি কি ছিল? সিস্টেমিক সংবহন ছিল, পালমোনারি সংবহন ছিল। সিস্টেমিক কি? দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত আসা, আবার হৃৎপিণ্ড থেকে রক্তটা দেহে যাওয়া। পালমোনারিটা কি? ফুসফুস, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেল, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেল, আবার ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসলো। এই একই সাথে দুইটা হওয়ার কারণে এই জন্য মানুষের সংবহনটাকে দেখো দ্বিচক্রীয় বলছে, কিন্তু রুই মাছেরটা আমরা পড়েছিলাম কিন্তু একচক্রী। রুই মাছের মধ্যে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে বের হয়, আবার কিন্তু ফিরে আসে না। কিন্তু এখানে আমরা দেখলাম হৃৎপিণ্ডে রক্ত আসলো, বের হলো, আবার আসলো, দিয়ে আবার বের হয়ে গেল। এই কারণে এটাকে বলা হচ্ছে কি দ্বিচক্রী। ঠিক আছে, তাহলে আমি টোটাল পালমোনারি এবং সিস্টেমিকটা আরেকবার আমি একটু বলি শর্টে, যদি কারো শুনতে অসুবিধা হয়ে থাকে আরেকবার শোনো, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। তো তার আগে আমি আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা টোটাল কিন্তু এ পর্যন্ত কপাটিকার নাম পড়লাম 4টা। ইউস্টেশিয়ান কপাটিকার কথা বললাম, থিভেশিয়ান কপাটিকার কথা বললাম, বাইকাসপিডের কথা বললাম, ট্রাইকাসপিডের কথা বললাম। কিন্তু দেখো এই যে পালমোনারি অ্যাওর্টা মানে পালমোনারি আর্টারি এখানে, আর এখানে আমাদের শুধু অ্যাওর্টা, এইখানেও কি রয়েছে? কপাটিকা রয়েছে। ঠিক আছে, তো এই যে এখানে যে কপাটিকাটা এটাকে বলা হয় পালমোনারি অ্যাওর্টিক ভাল্ব, আর এটা হচ্ছে কি শুধু অ্যাওর্টিক ভাল্ব। বাট দুটাই দেখতে অর্ধচন্দ্রাকৃতির হওয়ার কারণে এই দুটাকে আমরা একত্রে কি বলি? সেমি লুনার কপাটিকা বা সেমি লুনার ভাল্ব। ঠিক আছে, সেমি লুনার কপাটিকা বা সেমি লুনার ভাল্ব, অর্থাৎ অ্যাওর্টিক ভাল্ব, পালমোনারি অ্যাওর্টিক ভাল্ব, দুটাকে আমরা বলছি সেমিলুনার কপাটিকা বা সেমিলুনার ভাল্ব। তাহলে সেমিলুনার ভাল্ব আছে 2টা, আর বাকি বললাম হচ্ছে 4টা। টোটাল 6টা ভাল্বের নাম আমাদের মুখস্থ থাকতে হবে। মুখস্থ রাখার এখানে কিছুই নাই, তোমার যদি টোটাল সার্কুলেশনটা মাথায় থাকে তোমরা ইজিলি এটাকে মনে রাখতে পারবা। বরঞ্চ এই সার্কুলেশন মাথায় না রেখে যদি তুমি সরাসরি ভাল্বের নাম মনে রাখতে যাও তোমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো আমি পুরো চক্রটা আমি আরেকবার বলছি, একটু খেয়াল করো। আমাদের হৃৎপিণ্ডের আমি বললাম যে প্রকোষ্ঠ রয়েছে 4টি, 2টা অলিন্দ, 2টা নিলয়। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এই যে ডান অলিন্দ, এই ডান অলিন্দে টোটাল 3টা শিরার কথা বলেছি, তার মধ্যে 2টা মহাশিরা। একটা ওপর থেকে আসবে ঊর্ধ্ব মহাশিরা, এই যে ঊর্ধ্ব মহাশিরা, আর একটা হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরাও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো, ঊর্ধ্ব মহাশিরাও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো। কিন্তু যেটা নিম্ন মহাশিরা অর্থাৎ ইনফিরিয়র ভেনা কেভা, সেটা যখন ডান অলিন্দে প্রবেশ করলো, ডান অলিন্দে প্রবেশ করার সময় তাদের মাঝে একটা কপাটিকা অর্থাৎ একমুখী দরজা থাকলো, যার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা বা ইউস্টেশিয়ান ভাল্ব। দেন রক্তটা আসলো কোথায়? ডান অলিন্দে আসলো, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো। আবার বললাম যে হৃৎপিণ্ডের নিজস্ব শিরা রয়েছে যার নাম হচ্ছে করোনারি সাইনাস। সেই করোনারি সাইনাসও ডান অলিন্দ ওপেন হবে, মাঝে যে কপাটিকা থাকবে তাকে আমরা বলছি করোনারি কপাটিকা অথবা থিভেশিয়ান কপাটিকা অথবা থিভেশিয়ান কপাটিকা। তাহলে টোটালের উপরে দেখলাম ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসলো। এরপর রক্তটা যাবে হচ্ছে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে। মাঝে যে কপাটিকাটা রয়েছে সেটাকে আমরা বলছি ট্রাইকাসপিড কপাটিকা। 3টা কাপস থাকে, তাই এর নাম হয়েছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা যখন খুলে যায় তখন ডান অলিন্দ থেকে রক্ত আসে হচ্ছে ডান নিলয়ে। ডান নিলয় থেকে এখন যাওয়ার একটাই পথ আছে, সেটা হচ্ছে ফুসফুস। সো ফুসফুসে যাবে কিসের মাধ্যমে? ফুসফুসীয় ধমনির মাধ্যমে। কারণ আমি আগেই বলেছি হৃৎপিণ্ড থেকে যারাই বের হবে তারাই হচ্ছে ধমনী, যারা প্রবেশ করবে তারা হচ্ছে শিরা। সো এই যে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনীর সংখ্যা কয়টা? 2টা ফুসফুস, 2টা ফুসফুসীয় ধমনী। কী ধরনের রক্ত নিয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে গেল।
এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যখন ফুসফুসের অ্যালভিওলাসের পাশ দিয়ে যাবে তখন ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাস থেকে অক্সিজেন চলে আসবে রক্তের কার্বন ডাইঅক্সাইড চলে যাবে হচ্ছে অ্যালভিওলাসে। দেন কি হবে, এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত দুই দুইয়ে করে, অর্থাৎ ডান ফুসফুস থেকে 2টা শিরা, বাম ফুসফুস থেকে 2টা শিরা, সর্বমোট 4টা ফুসফুসীয় শিরা ওপেন করবে কোথায়, আমাদের বাম অলিন্দে। তো বাম অলিন্দে টোটাল সর্বমোট 4টা ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে এসে প্রবেশ করলো। ঠিক আছে, এরপরে কি হবে, বাম অলিন্দ থেকে রক্তটা যাবে বাম নিলয়ে। মাঝে যে কপাটিকাটা থাকবে সে কপাটিকাকে আমরা বলছি বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল ভালভ। এরপর বাম নিলয় থেকে রক্তটা যাবে হচ্ছে কোথায়, সারা দেহে যাবে। কিসের মাধ্যমে যাবে, মহাধমনীর মাধ্যমে যাবে। মহাধমনী ইংলিশে বলা হচ্ছে অ্যাওর্টা। এই তো, তাহলে এতটুকুই হচ্ছে আমাদের সিস্টেমিক আর কি বললাম পালমোনারি সংবহন। খুবই সহজ, যদি আরও প্রয়োজন হয় তোমরা ভিডিওটাকে একটু বারবার করে দেখবা, তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এরপরে বলেছিলাম যে এর সাথে আমরা করোনারিটাকেও পড়ে ফেলতে পারবো। করোনারি সংবহনটা কি, করোনারি সংবহন এখন তোমরা চিন্তা করো, যখন এখান থেকে অ্যাওর্টা দিয়ে রক্ত বের হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অ্যাওর্টা বলি বা যে কোন, মানে যখন বের হয় তখন তার নাম হয় হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। ঠিক আছে, আমি এই জায়গাটাকে এখন আমি বোর্ডে আঁকাবো, এটা মিশাই দিচ্ছি, যেটা এটা পড়ানো অলরেডি হয়ে গেল। দেখো, অ্যাওর্টাটা যখন এভাবে ওঠে, যখন উঠছে তখন সেটাকে বলে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা যখন বাঁক খেলো তখন সেটাকে বলা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। ঠিক আছে, আর যখন নিচে নামলো তখন সেটাকে বলে ডিসেন্ডিং অ্যাওর্টা। আর যখন ডায়াফ্রাম ক্রস করে আরো নিচে চলে যায় তখন সেটাকে বলে ডর্সাল অ্যাওর্টা। তো এই হলো অবস্থা। তাহলে আমাদের এগুলো হচ্ছে মেন শাখা, অ্যাওর্টার মেন শাখা এগুলোর আন্ডারে অনেক অসংখ্য শাখা আছে, সেগুলো এখন আমাদের আজকের আলোচনার কোনো বিষয় না। তো যতটুকু এখান থেকে লাগবে, এই যে ধরো উঠছে যখন এটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, যখন বাঁক খেলো তখন আর্চ অফ অ্যাওর্টা, আর যখন নামছে তখন ডিসেন্ডিং অ্যাওর্টা। তাহলে পরীক্ষায় যদি আসে অ্যাওর্টার প্রধান শাখা কয়টি, 3টি। কি অ্যাসেন্ডিং উঠলো তাই, আর্চ অফ অ্যাওর্টা বাঁক খেলো তাই, আর ডিসেন্ডিং নিচে নামলো তাই। তো এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে ধরো একটা ধমনী যাবে, যেটা কি নামে যাবে, করোনারি ধমনী নামে যাবে। ঠিক আছে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে একটা সাপ্লাই যাবে কি নামে, করোনারি ধমনী নামে। এই অ্যাওর্টা থেকে তাহলে ধরে নাও ফার্স্টে অ্যাওর্টা, সেখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ঠিক আছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাবে কিসের মাধ্যমে, করোনারি ধমনীর মাধ্যমে। ঠিক আছে, করোনারি ধমনী আমরা আগেই শিখেছি, করোনারি ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। তাহলে তার কাজ হবে কাকে রক্ত সাপ্লাই করা, হৃৎপিণ্ডকে, অর্থাৎ হার্টকে, হৃৎপিণ্ডকে রক্ত সাপ্লাই করলো। করার পর হৃৎপিণ্ড থেকে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটা কোথায় যাবে, করোনারি সাইনাসে যাবে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে হচ্ছে করোনারি সাইনাসে যাবে। করোনারি সাইনাস থেকে কোথায় যাবে, করোনারি সাইনাস থেকে আবার যাবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, অর্থাৎ ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম। এই তো, তাহলে এটা আমাদের হচ্ছে করোনারি সার্কুলেশন। তাহলে আমাদের করোনারি সার্কুলেশন পড়া শেষ, সিস্টেমিক সার্কুলেশন পড়া শেষ, পালমোনারি সার্কুলেশন পড়া শেষ। খুবই গুরুত্বপূর্ণ 3টা টপিক আমরা পড়ে ফেললাম। আর একটা যেটা সার্কুলেশন ছিল, এটা লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়ে ফেলেছি অলরেডি। এখন আমি একটু, যেহেতু আমরা কপাটিকাগুলোর নাম শিখে ফেলেছি, তাহলে সেখান থেকে আমি তোমাদেরকে কিছু পড়া একটু সোজা করে দিই। এই যে হৃৎপিণ্ড আমরা দেখলাম যে অলিন্দ থেকে নিলয়ে রক্ত যাচ্ছে, পরে নিলয় থেকে কখনো ফুসফুসে যাচ্ছে, আর একটা নিলয় থেকে যাচ্ছে কোথায়, দেহে যাচ্ছে। তার মানে কি, যে অনবরত কিন্তু হৃৎপিণ্ডের কি হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে। তো হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল, এবং প্রসারণকে আমরা বলছি হচ্ছে ডায়াস্টোল। সংকোচনকে বলছি হচ্ছে আমরা সিস্টোল, প্রসারণকে আমরা কি বলছি, ডায়াস্টোল। তো এই সংকোচন প্রসারণ অলিন্দেরও হয়, নিলয়েরও হয়। ঠিক আছে, অলিন্দেরও হয়, নিলয়েরও হয়। তাহলে ফার্স্টে ধরো অ্যাট্রিয়াম, অর্থাৎ অলিন্দ। অলিন্দের যে সংকোচন হয়, অলিন্দের যে সংকোচন বলে কি, কন্ট্রাকশন যেটা হচ্ছে আর কি, যেটাকে আমরা বলছি সিস্টোল,
তো অলিন্দের যে সংকোচন বা সিস্টল, এটাতে সময় লাগে হচ্ছে মাত্র 0.1 সেকেন্ড। এখানে যেটা পড়াচ্ছে এটা কিন্তু স্টার, মানে কার কতটুকু সময়, এটা আমাদের অ্যাডমিশনেও আসে, ইন্টারেও আসে। অলিন্দে যেটা ডায়াস্টল, সেখানে সময় হচ্ছে 0.7 সেকেন্ড। তাহলে টোটাল কত হলো? 0.8। এবার আসো নিলয় অর্থাৎ ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলেরও সিস্টল আছে। ভেন্ট্রিকল যেহেতু আমরা জানি নিলয়ের চাইতে কি, ভেন্ট্রিকল বা নিলয় হচ্ছে আমরা কি জানি যে অলিন্দের চাইতে বড়, সুতরাং এটার সিস্টলে একটু সময় বেশি লাগবে, সেটা হচ্ছে 0.3 সেকেন্ড। আর ডায়াস্টলে হচ্ছে 0.5 সেকেন্ড। তার মানে আমাদের যোগ করে যাই হোক বের করতে হবে কত? 0.8। এই জন্য যে কোনোর একটা মনে রাখাটাই বেটার। তুমি অলিন্দের ক্ষেত্রেও মনে রাখো সিস্টল সময় কত? 0.1। নিলয়ের ক্ষেত্রেও মনে রাখো সিস্টল সময় কত? 0.3। ঠিক আছে, তাহলে অলিন্দের সিস্টলে হচ্ছে 0.1, নিলয়ের সিস্টলে হচ্ছে কত? 0.3। এই তো, তাহলে এটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের সময়কালটা আমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, নৈবেত্তিক পরীক্ষার জন্য। তাহলে সিস্টল ডায়াস্টল আমাদের ক্লিয়ার হলো। এখন লাস্ট যে কথাটা আজকে আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে হার্ট সাউন্ডটা। একটু দেখো, আমরা আবার একটু হৃৎপিণ্ডটাকে একটু এঁকে ফেলি আর কয়েকটা কথা বলার জন্য। যে আমরা দেখলাম যে এইখানে কিন্তু ছিল ট্রাইকাসপিড ভালভ, এখানে ছিল বাইকাসপিড ভালভ। খেয়াল করে দেখবা আগের ছবিটাতে, এখানে ছিল ট্রাইকাসপিড ভালভ, এখানে ছিল কি বাইকাসপিড ভালভ। এখানে ছিল হচ্ছে বের হয়েছিল কি ফুসফুসীয় ধমনী, তার মানে এখানে একটা সেমিলুনার কপাটিকা মানে সেমিলুনার ভালভ, এখানে ছিল অ্যাওর্টিক ভালভ অর্থাৎ এটাও সেমিলুনার ভালভ। তাহলে এই দুইটা কিন্তু সেমিলুনার, আর এটা হচ্ছে ট্রাইকাসপিড আর এটা হচ্ছে বাইকাসপিড। আচ্ছা, আমাদের নর্মাল বা ফিজিওলজিক্যাল যে হার্ট সাউন্ড সেটা হচ্ছে আমরা জানি যে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড আর একটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, যেটা ফার্স্ট হার্ট সাউন্ড সেটাকে আমরা বলছি কি লাভ, আর যেটা সেকেন্ড হার্ট সাউন্ড সেটাকে আমরা বলছি হচ্ছে ডাব। ঠিক আছে, ফার্স্ট হার্ট সাউন্ডকে আমরা বলছি লাভ আর সেকেন্ড হার্ট সাউন্ডকে আমরা কি বলছি? ডাব। আচ্ছা, এখন দেখো মনে রাখতে হবে যে কপাটিকা বন্ধ হলে শব্দ হয়, কপাটিকা খুললে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে কপাটিকা বন্ধ হলে আমরা শব্দ পাবো। তাহলে এই যে এটা অলিন্দ, এই দুটা কি নিলয়, সবসময় খেয়াল রাখতে হবে নিলয়ের কথা। নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ, নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ। নিলয়ের সংকোচন অর্থাৎ সিস্টলে হয় লাভ আর ডায়াস্টলে হয় ডাব। মনে রাখবা কি করে? ডতে ডায়াস্টল, ডতে ডাব, অথবা ডিতে ডায়াস্টল, ডিতে ডাব। ইজি, খুবই ইজি। তার মানে ফার্স্ট হার্ট সাউন্ড আমরা অর্থাৎ লাভ শব্দটা পাবো কখন? আমরা পাবো হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টলে, আর ডাব শব্দটা পাবো কখন আমরা? ভেন্ট্রিকলের ডায়াস্টলে। কিভাবে মনে রাখবো? ডতে ডায়াস্টল, ডতে ডাব। ঠিক আছে, বা ডিতে ডায়াস্টল, ডিতে ডাব। তাহলে অবশ্যই সিস্টলে কি হবে? লাভ হবে। ইজিলি মনে রাখা যায়। যাদের এটা মনে রাখতে অসুবিধা হয় তারা অবশ্যই এইভাবে একটু খেয়াল করো, কারণ এটা আসার মতো। এখন ব্যাপার হলো যে যখন লাভ হবে তখন কোন দুটা কপাটিকা বন্ধ হবে, আর যখন ডাব হবে তখন কোন দুইটা কপাটিকা বন্ধ হবে। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে কপাটিকা বন্ধ হলে আমরা শব্দ শুনি ভাই, কপাটিকা বন্ধ হলে শব্দ শুনি, কপাটিকা খুললে নয়। তো কপাটিকা বন্ধ হবে, কোন দুটা কপাটিকা বন্ধ হলে আমরা লাভ শুনবো, কোন দুইটা কপাটিকা বন্ধ হলে আমরা ডাব শুনবো। এটাও খুব ইজি। তুমি ফার্স্ট হার্ট সাউন্ড বলেছো আর তারপরে বলেছো সেকেন্ড, ফার্স্টটাকে বলেছো লাভ, সেকেন্ডটাকে বলেছো ডাব। তাহলে এইভাবে তুমি ওপর থেকে নিচে নামো, ওপর থেকে নিচে নামলে এই দুইটা প্রথমে পড়ে আর তারপরে এই দুইটা পড়ে। এই তো, তার মানে এটা 1 নাম্বার অর্থাৎ কি লাভ, আর এটা 2 নাম্বার তার মানে কি ডাব। অর্থাৎ ভেন্ট্রিকলের সিস্টল তখন কি হয়? ভেন্ট্রিকলের সিস্টলের সময় ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়, ক্লোজড হয়, ফলে লাভ শব্দটা শুনি। ভেন্ট্রিকলের ডায়াস্টল তখন দুইটা সেমিলুনার কপাটিকা অর্থাৎ দুইটা সেমিলুনার ভালভ বন্ধ হয়, তখন আমরা ডাব শব্দটা শুনি। তাহলে আমি আবার আরেকবার রিপিট করছি যারা বুঝতে পারো নাই। একটা শব্দ লাভ, একটা শব্দ ডাব। যখন ভেন্ট্রিকলের সিস্টল অর্থাৎ বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা ক্লোজ হচ্ছে
ঠিক আছে, তখন আমরা বলছি লাভ। যখন বলছি ভেন্ট্রিকলে ডায়াস্টল, অর্থাৎ তখন কি হবে, ডাব শব্দ হবে, ডি দিয়ে মনে রাখবো। তখন কি হচ্ছে, দুইটা সেমিলুনার কপাটিকা ক্লোজড হচ্ছে, বন্ধ হচ্ছে। এই তো, তাহলে আমাদের আজকে আমরা কার্ডিয়াক সার্কুলেশন মানে সাইকেলটা খুব ভালো করে পড়েছি। যেভাবে আমরা পড়েছি এটা আমাদের অ্যাডমিশন প্লাস ইন্টার দুইটার জন্যই লাগবে। তোমরা যদি ক্লাসটাকে ভালোভাবে ফলো করতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা রিটেনও ভালো করতে পারবা, পাশাপাশি নৈবেত্তিকেও অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসটাকে একটু আশা করি যে মনোযোগ দিয়ে শুনেছো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে ভিডিওটাকে আরেকবার একটু রিমাইন্ড করে